কিন্তু একদম শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী মধ্যবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধা সব বয়সী কিন্তু এটি হচ্ছে। যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি বিশেষ ত্রুটি ঘটে এবং শরীরের এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো শরীরের নিজের বিরুদ্ধে এবং অস্থিসন্ধির বিপক্ষে আক্রমণ করে এবং অস্থিসন্ধিগুলো প্রদাহযুক্ত হয়ে ওঠে এবং এই প্রদাহ ভিত্তিক ইনফ্লামেশন যে ব্যথাগুলো থাকে এগুলোই মূলত বাত ব্যথা, ব্যথা, স্নায়ুজনিত আমরা বলি নিউরোলজিক্যাল পেইন। আবার ধরুন যে রক্তনালী সংক্রান্ত ব্যথাটা ভাস্কুলার পেইন। আবার ধরুন যে কোনো আঘাতজনিত ব্যথা সেটা হলো মেকানিক্যাল পেইন। ঠিক বিভিন্ন কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে। আবার ধরুন যে শরীরে বিভিন্ন ধরনের যে ত্রুটি ঘটে এবং অটোইমিউন সিস্টেম, আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে শরীরের কোষগুলো, শরীরের যে প্রহরীগুলো সেগুলো আপনার নিজের বিরুদ্ধে নিজের অস্থিসন্ধিতে নিজের রক্তনালী, ফুসফুস, হৃৎপিণ্ড এমনকি কিডনিতেও আক্রমণ করতে পারে এবং এই প্রদাহগুলো শুধু অস্থিসন্ধির পাশাপাশি এটা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গেও এটা ছড়িয়ে পড়তে পারে সহজে। কারণ এখানে বিচিত্র ধরনের লক্ষণ হয়, শুধু যে ব্যথাই হয় তা না। যেমন ধরুন যে সকালে ঘুমের থেকে ওঠার পরে বা রাতে বিশ্রামে গেলে যদি আপনার হাতের বা পায়ের ছোট ছোট আঙ্গুলের গিরাগুলো যদি ব্যথা করে অথবা জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয় এবং সেটি যদি নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে যদি এক্সারসাইজ করলে যদি কমে যায়, এটা এক ধরনের প্রদাহভিত্তিক বাত ব্যথার একটা সংকেত। যদি ঘুষঘুষে জ্বর থাকতে পারে, মুখে ঘা থাকতে পারে, চুল পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, স্কিনে বা ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে, ঠিক আছে, ভাস্কুলাইটিস হতে পারে, আঙ্গুলের বর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে, গোলাপি থেকে নীল বা আমরা বলি যে বেগুনি হয়ে যেতে পারে। তো এরকম সংকেতযুক্ত যদি ব্যথা হয় সেটাকে বলা হয় বাতের ব্যথার একটা সম্ভাবনা জাগিয়ে তোলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি এপিসোডে স্বাগতম। আজ আমাদের স্টুডিওতে আছেন স্বনামধন্য রিউমাটোলজিস্ট ডক্টর মঞ্জুর খোদা। স্যার, আপনাকে স্বাগতম আমাদের সাথে। জি, আপনাকে এবং রাজুকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে যে বিষয়টা জানতে চাইব যে ব্যথা না হলে আমরা সাধারণত ডাক্তারের কথা স্মরণ করি না, কারণ মানুষ এই ব্যথা নিরাময়ের জন্যই মূলত ডাক্তারের কাছে যান। আর এই ব্যথাতে ভোগার কারণে আমরা স্পেশালি যারা বয়স্ক আছি, একটু মুরব্বী আছি, ইভেন ইয়াংরাও, অনেক সময় স্পোর্টস পার্সনরাও শরীরে বিভিন্ন ধরনের ব্যথায় আমরা ভুগি। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি বাতের ব্যথা, বিশেষ করে যারা আমরা বয়স বেশি যারা তারা। কিন্তু বাতের ব্যথা, সব ব্যথাই কি বাতের ব্যথা? জি, ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। তো আপনাকে একটু বিনয়ের সাথে আমি একটু সংশোধনী করি যে এখন ব্যথা বা এই যে বাতের ব্যথা এটা কিন্তু একদম শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী মধ্যবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধা সব বয়সী কিন্তু এটি হচ্ছে। অর্থাৎ আমি মানে ওই কথা বলতে পারতেছি না যে বুড়ো হয়ে গেলে তখন বাতের ব্যথা, বিষয়টা এরকম না। এটা এক ধরনের একটা অটোইমিউন ডিজিজ, বিশেষ করে বাত ব্যথা বা বাত রোগ যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি বিশেষ ত্রুটি ঘটে এবং শরীরের এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো শরীরের নিজের বিরুদ্ধে এবং অস্থিসন্ধির বিপক্ষে আক্রমণ করে এবং অস্থিসন্ধিগুলো প্রদাহযুক্ত হয়ে ওঠে এবং এই প্রদাহ ভিত্তিক ইনফ্লামেশন যে ব্যথাগুলো থাকে এগুলোই মূলত বাত ব্যথা আমরা বলে থাকি। এছাড়াও ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধরুন যে স্নায়বিক ব্যথা, স্নায়ুজনিত আমরা বলি নিউরোলজিক্যাল পেইন। আবার ধরুন যে রক্তনালী সংক্রান্ত ব্যথাটা ভাস্কুলার পেইন। আবার ধরুন যে কোনো আঘাতজনিত ব্যথা সেটা হলো মেকানিক্যাল পেইন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের পেইন আছে। আবার ধরনের মানসিক পীড়াজনিত পেইন আছে, সাইকোলজিক্যাল পেইন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা মূলত যেটা আমরা বাতের ব্যথা সেটা হলো যে অস্থিসন্ধিগুলো যদি বিশেষ কারণে প্রদাহযুক্ত হয়ে ওঠে এবং এই প্রদাহের কারণটি সেটি বিভিন্ন কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে। আবার ধরুন যে শরীরে বিভিন্ন ধরনের যে ত্রুটি ঘটে এবং অটোইমিউন সিস্টেম, আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে শরীরের কোষগুলো, শরীরের যে প্রহরীগুলো সেগুলো আপনার নিজের বিরুদ্ধে নিজের অস্থিসন্ধিতে নিজের রক্তনালী, ফুসফুস, হৃৎপিণ্ড এমনকি কিডনিতেও আক্রমণ করতে পারে এবং এই প্রদাহগুলো শুধু অস্থিসন্ধির পাশাপাশি এটা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গেও এটা ছড়িয়ে পড়তে পারে। তো সেই ধরনের বাত ব্যথাগুলো যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রিউমাটয়েড পেইন। আমরা বলি এটাকে বলা হয় প্রদাহভিত্তিক বাত ব্যথা বা রিউমাটোলজিক্যাল পেইন। ধন্যবাদ। ওকে, কি কি লক্ষণ হলে একজন বাত বিশেষজ্ঞের কাছে আমরা যাব, মানে কোন সময় যাব? জি, তো এখানে আসলে এটা রোগীদের জন্য জানাটা খুব গুরুত্বপূর্ণ যে কখনোই সন্দেহ করতে পারেন যে একজন ব্যথা বিশেষজ্ঞ বা বাত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত বা এজ এ রিউমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এখানে বিচিত্র ধরনের লক্ষণ হয়, শুধু যে ব্যথাই হয় তা না। যেমন ধরুন যে সকালে ঘুমের থেকে ওঠার পরে বা রাতে বিশ্রামে গেলে যদি আপনার হাতের বা পায়ের ছোট ছোট আঙ্গুলের গিরাগুলো যদি ব্যথা করে অথবা জোড়ায় জোড়ায় যদি ব্যথা হয় এবং সেটি যদি নড়াচড়া করলে বা মুভমেন্ট করলে যদি এক্সারসাইজ করলে যদি কমে যায়, এটা এক ধরনের প্রদাহভিত্তিক বাত ব্যথার একটা সংকেত। আমরা ধরুন যে এই ধরনের ব্যথার সাথে যদি ঘুষঘুষে জ্বর থাকতে পারে, মুখে ঘা থাকতে পারে, চুল পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, স্কিনে বা ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে, ঠিক আছে, ভাস্কুলাইটিস হতে পারে, আঙ্গুলের বর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে, গোলাপি থেকে নীল বা আমরা বলি যে বেগুনি হয়ে যেতে পারে। তো এরকম সংকেতযুক্ত যদি ব্যথা হয় সেটাকে বলা হয়
বাতের ব্যথার একটা সম্ভাবনা জাগিয়ে তোলে। এছাড়াও চর্মরোগজনিত বাত ব্যথা আছে, যে দীর্ঘদিন ধরে যারা অ্যালার্জি বা সোরিয়াসিস জনিত বিশেষ চর্মরোগে ভুগছেন তারাও কিন্তু গিটে গিটে ব্যথা ভুগতেন। সেক্ষেত্রে মূলত দেখা যায় যে কোমরে বা মেরুদণ্ডের বিশেষ জায়গায় ব্যথা হয়। আবার আরেক ধরনের বাত ব্যথা আছে, যেটা শুধুমাত্র বিশেষ করে এটা পুরুষদের বেশি দেখা যায়, সেটাকে বলা হয় কটিবাত। সেক্ষেত্রে কোমর বা পিঠ বা ঘাড়ের মেরুদণ্ডের যে কোনো জায়গা থেকে ব্যথা শুরু হতে পারে। এই ব্যথাগুলো পর্যায়ক্রমে অন্যান্য অস্থিসন্ধিতেও ছড়িয়ে পড়তে পারে। আবার ধরুন যে দীর্ঘমেয়াদী অনেকের আমাশয় সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, আমরা বলি ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যদি এরকম পেটের পীড়া থাকে, পেটের পীড়া থেকে অনেকাংশে ব্যথা উৎপাদিত হতে পারে। তো মূল কথা হচ্ছে যে এই ব্যথাগুলো শুধুমাত্র এককভাবে যে ব্যথা নিয়ে, শুধুমাত্র গিরা ব্যথা নিয়ে আসবে বা গিরা ফোলা নিয়ে আসবে তা না, সেক্ষেত্রে আনুষঙ্গিক অনেক লক্ষণ থাকে। এই ব্যথার সাথে জ্বর, ব্যথার সাথে অনেক সময় 2-3 মাস পর পর গর্ভপাতের ঝুঁকিপূর্ণ থাকে। মেয়েদের ক্ষেত্রে এক ধরনের বিশেষ বাত ব্যথা আছে, যেটাকে বলা হয় লুপাস এসএলই। এই এসএলইর ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের 2-3 মাস পর কোনো গাইনোকোলজিক্যাল কারণ ছাড়া তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এটা এক ধরনের বাত ব্যথার লক্ষণ, আমরা বলি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আবার ধরুন যে আবার কিছু বাত ব্যথা আছে, আমরা যেমন ধরেন যে ইউরিক অ্যাসিড রক্তের একটা বিশেষ বর্জ্য পদার্থ, এটা বেড়ে গেলে আমরা বলি যে পায়ের বুড়ো আঙ্গুল বা হাঁটু বা যে কোনো একটা সিঙ্গেল অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে, এটাকে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাত ব্যথা বলা হয়। আবার ধরুন যে ভিটামিন ডি এর অভাবেও কিন্তু অনেক সময় হাত পা চাবানো বা ব্যথার অনুভূতি আসতে পারে, এটা বলে বোন পেইন বলা হয়। তো এগুলো সবগুলোই আসলে বাত ব্যথার অন্তর্ভুক্ত। স্যার, বাত ব্যথার আমরা তো এখন বুঝলাম যে কখন যাব, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বাত রোগগুলো কত ধরনের হয় বা কি ধরনের হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত এখানে চারটি ব্রড গ্রুপে আমরা বাত ব্যথাগুলো আমরা পেয়ে থাকি। সেটি হলো, একটা হলো যেটা বললাম যে অটোইমিউন বা প্রদাহ ভিত্তিক বাত ব্যথা। আমি রোগগুলোর নাম বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা কটিবাত, কোমর বা মেরুদণ্ড থেকে শুরু হয়, অথবা লুপাস এসএলই। আবার আরেক ধরনের বাত ব্যথা আছে, সেটা হলো জোগরেন সিনড্রোম। তো এখানে মুখ বা ত্বকে আমাদের যে লালারস থাকে, ঘাম থাকে, অশ্রু থাকে, চোখের পানি, এগুলো শুকায় যেতে পারে, এটাও এক ধরনের বাত ব্যথার লক্ষণ। আবার একটা আছে যে সিস্টেমিক স্ক্লেরোসিস, ত্বক বা হাতের চামড়াগুলো শক্ত হয়ে যেতে পারে, চামড়াগুলো সাধারণত ফ্লেক্সিবল হয়, এটা নমনীয় থাকে, আমরা জানতে পারি, ওটা শক্ত হয়ে যেতে পারে, এটাও এক ধরনের বাত। এটা হলো একটা প্রদাহ ভিত্তিক। দ্বিতীয় একটা গ্রুপ আছে, সেটা হলো আমরা বলি যে মেকানিক্যাল বা সাধারণত ডিজেনারেটিভ। তো ডিজেনারেটিভ হলো অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়বাত, যেমন হাঁটুতে দুই অস্থিসন্ধির মধ্যেকার যদি তরলটা শুকায় যায়, এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়বাত বা কার্টিলেজ ক্ষয়ে যেতে পারে, এটা এক ধরনের। এটা সাধারণত একটু মধ্য বয়স বা একটু বৃদ্ধদের বেশি হতে দেখা যায়। আরেক ধরনের আছে যে রক্তেতে বর্জ্য পদার্থের মাত্রা বেড়ে গেলে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাত। আরেকটা হলো চতুর্থ গ্রুপটা হলো যে পুষ্টি উপাদানের অভাব, যেমন ভিটামিন ডির অভাব বা সেলেনিয়ামের অভাব। ঠিক আছে, তো এইটা হলো সর্বশেষ গ্রুপ। অধিকাংশ সময় বাত রোগগুলো সম্পূর্ণ নিরাময় হতে চায় না, তো এর মডার্ন ট্রিটমেন্টটা কি? জি, বাত রোগগুলো প্রথমত হচ্ছে যে আপনার সঠিক সময়ে খুব দ্রুত গতিতে ডায়াগনোসিস হতে হবে যে কোনটি, কারণ এই কারণগুলো অনেক সূক্ষ্ম, কারণ একই ধরনের লক্ষণ গিটের ব্যথা বিভিন্ন পদের বাতে হতে পারে। ঠিক আছে, যতগুলো কারণ বলেছি সবগুলোতে কিন্তু গিটের ব্যথা হতে পারে। কী কারণে হচ্ছে এটা সঠিকভাবে রোগ নির্ণয় করতে হয়। রোগ নির্ণয়ের পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা এখন সুখের বিষয় যে রাজশাহীতে হচ্ছে, এবং এই পরীক্ষা নিরীক্ষা করার পর যখন সঠিক কারণটি নির্ণয় হবে, কারণ অনুযায়ী চিকিৎসা। এবং এইগুলোর ক্ষেত্রে বলা হয় যেগুলো অনেক ক্ষেত্রে জেনেটিক বা বংশগত কারণে হয়, বা খাদ্য দূষণের ফলে হয়, অসাবধান চলা জীবনাচরণের জন্য হয়, লাইফস্টাইল, যেমন খাদ্য দূষণ বা অতিরিক্ত আমরা বলি যে ইনফ্লামেটরি খাবার, মানে প্রদাহ উৎপাদনকারী খাবার, যেমন পোড়া মাংস, ডাল, ছোলা, এ ধরনের যদি আমরা বলি যে, বা মাদকাসক্তি, এগুলোর ফলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শরীরে এই বাতের ব্যথা উৎপাদিত হয়, বা পরিবেশ দূষণ, প্লাস্টিকের ফলে উৎপাদিত হয়। এর ফলে একটা জীবনাচরণ একটা ফ্যাক্টর। আমরা বলি যে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, এক্সারসাইজ এবং মুটিয়ে না যাওয়া, এবং ডেস্ক জব যারা করে তাদের নিয়মিত এক্সারসাইজ, যোগা, জিম এগুলো করা, এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখা। আর আধুনিক চিকিৎসার মধ্যে যদি দেখা যায় যে আমরা যেটা বললাম যে এখন টার্গেটেড ইমিউনোথেরাপি এসে, এখন আর শুধুমাত্র ব্যথানাশক বা স্টেরয়েডের উপরে আমরা নির্ভরশীল হই না, বা মেথোট্রেক্সেটের উপর নয়, এখন কিন্তু টার্গেটেড ইমিউনোথেরাপির মাধ্যমে শুধুমাত্র যে অংশটাকে রোগ প্রতিরোধ ব্যবস্থা, যে অংশটাকে দমন করলে ব্যথা নিরাময় হতে পারে, সেটি করা সম্ভব হয়। সেক্ষেত্রে পার্শ্বক্রিয়ার মাত্রা অনেক কম হয় বা হয়ই না। আরেকটা হলো যে আমরা যেটা বলেছি যে রিজেনারেটিভ মেডিসিন, যে বিভিন্ন ধরনের শরীরের প্রাকৃতিক উপাদান, যেমন রক্তরস বা প্ল্যাটলেট রিচ প্লাজমা বা পেপটাইড, মানব শরীরের বিভিন্ন পেপটাইড বা প্রোটিন আছে, এগুলো আলাদা করে, এগুলো কিন্তু এখন আমরা রাজশাহীতে বসে বিভিন্ন অস্থিসন্ধির মধ্যে যদি ক্ষয়ে যাওয়া অস্থিসন্ধি হয়, আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু ক্ষয় বা কাঁধের ক্ষয় বা মেরুদণ্ডের ক্ষয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই পিআরপিটা অস্থিসন্ধির মধ্যে আমরা যদি স্থাপন করতে পারি কাটাছেঁড়াবিহীনভাবে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু ক্ষয়টাকে নিরাময় করা সম্ভব হচ্ছে। আচ্ছা,
স্যার তাহলে আপনার কথা থেকে যেটা জানা গেল যে আমরা যে ধরনের আসলে ফুড কালচার বা হ্যাবিটে অভ্যস্ত, তো অনেকগুলোই তো আমরা এই মানে বাত ব্যথার দিকে চলে যাই, জি। মানে যে খাবার দাবারের যেগুলো উৎসাহিত করে সেটাই, তাহলে আমাদের সেই বিষয়ে একটু সতর্ক থাকাই দরকার। স্যার এখন মানে বর্তমান সময় দেখা যাচ্ছে, এখন জানি না এটা এখন ওয়েদার চেঞ্জের কারণে হোক আর যে কারণে হোক, প্রচুর ভাইরাস জ্বর হচ্ছে, একই সাথে হচ্ছে গিটে তীব্র ব্যথা, তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে সাধারণত ভাইরাস জ্বরগুলো মশাবাহিত, সেক্ষেত্রে আমাদের কিছু সামাজিক সচেতনতা দরকার, যে এডিস মশাবাহী এই ধরনের কিছু সামাজিক সচেতনতা। এছাড়া যদি জ্বরকালীন তো ব্যথা, ভাইরাস জ্বর সময় জ্বরকালীন ব্যথা থাকতে পারে, সেটা ভাইরাস জ্বরের কারণ নির্ণয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া না জিকা, সে কারণ নির্ণয় করে আমরা পানি খাওয়া বা তরল গ্রহণ করা বা সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া, এগুলো তো আছে। তবে দেখা যায় জ্বর সেরে যাওয়ার পর থেকে কিন্তু আবার নতুনভাবে বাতের ব্যথা তৈরি হচ্ছে। জ্বর সেরে যাওয়ার পরে জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার নতুনভাবে জয়েন্ট পেন তৈরি হয় এবং এই জয়েন্ট পেন আর যেতে চায় না, এবং কয়েক বছর ধরে চলতে পারে। তো এটারও এখন আধুনিক চিকিৎসা আমরা করছি। এটা সাধারণত দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সে ভুলে যায় যে শরীর থেকে জীবাণু ক্লিয়ার হয়ে গেছে বা জীবাণু সরে গিয়েছে, এই রোগ প্রতিরোধ ব্যবস্থার এই প্রোটিনগুলো সেগুলো জয়েন্টে গিয়ে নিজেই আক্রমণ করে। তো সেগুলোকে এখন টার্গেটেড চিকিৎসার মাধ্যমে দমন করা যায় এবং এই অ্যান্টিবডিগুলোকে সরিয়ে ফেলা যায়, এবং সেক্ষেত্রে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, সব ব্যথাই বাতের ব্যথা নয়, তবে বাতের যে ব্যথাগুলো আছে সেগুলোর আবার এখন মডার্ন ট্রিটমেন্ট এসেছে, টার্গেটেডভাবে ট্রিটমেন্টগুলো করা যায়, এবং এই ট্রিটমেন্টের জন্য প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসকের। আর এমনই একজন চিকিৎসক ডক্টর মঞ্জুর খোদা, ওনার সাথে ট্রিটমেন্টের প্রয়োজনে যারা দেখা করতে চান বা যোগাযোগ করতে চান, আমাদের কমেন্ট বক্সে ওনার লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, অন্য কারোর কাজে লাগবে বলে যদি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং রাজডককে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে রাজশাহীবাসীর জন্য কিছু করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।